নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিধায়ক থেকে পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা, জানিয়ে দিলেন এই বিধায়ক। বিপাকে আবাস প্রাপকেরা, বালির দাম বাঁধল প্রশাসন। জেলায় যেখানে গাড়ি যাবে আটকে দেব, শুভেন্দুকে হুঁশিয়ারি সুপ্রকাশের। প্রার্থীর ঘনিষ্ঠ সন্তোষ সঙ্গে ফোনের সূত্র ধরে ফাঁস দুর্নীতি। মোদীকে সরিয়ে হিন্দুত্বের মুখ হতে কুম্ভে আস্থা যোগীর। ফের নবান্নে চলো ডাক নেপথ্য থেকে, এখান থেকে টিপবে ওখানে ধপাধপ। ফের বাংলাদেশকে চরম আক্রমণ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ সরাসরি হাসপাতালে যায় না, আমেরিকায় যায়। সরকার নয়, বাধ্য হয়ে নিজেদের টাকায় রাস্তা করলেন গ্রামের বাসিন্দারা, দোষারোপের খেলায় মাতলেন নেতারা। আসছে বিস্তারিত খবরে। কেরালার নীলাম্বুর থেকে বিধায়ক হিসেবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর টিএমসি নেতা পিভি আনভার বলেছেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা বা না করা স্পিকারের উপর নির্ভর করে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি তাকে বলেছিলাম যে কেরালার সব থেকে গুরুতর সমস্যা হলো মানব প্রাণীর সংঘর্ষ এবং মানুষ প্রাণ হারাচ্ছে। আমি তাকে ইস্যুটি সংসদে উত্থাপন করার জন্য অনুরোধ করেছি। তিনি একটি সংসদে উত্থাপন করতে সম্মত হন এবং বিষয়টি মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। আমার অভিযোগ তিনজনের মধ্যে সীমাবদ্ধ ছিল: মুখ্যমন্ত্রী, রাজনৈতিক সচিব পি শশী, এডিজিপি অজিত কুমার এবং মাল্লাপুরমের প্রাক্তন কালেক্টর সুজিত দাস। সুজিত দাস একটি বিশেষ সম্প্রদায়ের লোকেদের অভিযুক্তের তালিকায় রাখার সঙ্গে জড়িত ছিলেন। আমি বিষয়টি এবং সুজিত দাসের বেআইনি কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছি এবং মুখ্যমন্ত্রী ও দলের অন্যান্য নেতাদের জানিয়েছি। দলের কয়েকজন নেতা আমাকে এসব প্রকাশ্যে আনতে বলেছেন, কিন্তু পরে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। আমি ভেবেছিলাম মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় সম্পর্কে অবগত নন, কিন্তু তার প্রেস মিটে তিনি এমআর অজিত কুমারকে সম্পূর্ণভাবে রক্ষা করেছেন। 3 মাসের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির কাজ শেষ হওয়ার কথা। সেই হিসেব অনুযায়ী মার্চ এপ্রিলের মধ্যে প্রকল্পে বাড়ি তৈরি করে ফেলবেন উপভোক্তারা, কিন্তু বালির দাম লাগাম ছাড়া হওয়ায় ঘোর সমস্যায় পড়েছেন তারা। এই প্রেক্ষিতে বালিঘাটের ইজারাদার নিয়ে বৈঠক শুরু করেছেন জেলা প্রশাসক। জেলায় বালির আকাল নেই, কলকাতা অভিমুখে সেইভাবে বালি বোঝায় ট্রাক যাচ্ছে না। বেআইনি অনেক খাদান বন্ধ হয়ে যাওয়ায় বৈধ খাদান থেকেই বালি নিতে হচ্ছে ব্যবসায়ীদের। সেই বালি স্থানীয় এলাকাতেই কাজে লেগে যাচ্ছে। কলকাতার পথে বালি বোঝায় ট্রাক যাচ্ছে না। এই সুযোগে একদল ব্যবসায়ী বালির দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। ফলে মাত্র 1,20,000 টাকা অনুদান পেয়ে বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরির কাজ শুরু করেছিলেন যারা, তারা পড়েছেন মহা চিন্তায়। বাড়ির কাজ আটকে গেলে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা তারা পাবেন না। সরকার নির্ধারিত 90 দিনের সময়সীমার মধ্যে বাড়ি তৈরিও করতে পারবেন না। প্রশাসন সূত্রের খবর, জেলায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার সংখ্যা 79,309। তাদের মধ্যে 75,000-এর মতো প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ঢুকেছে। অনেকেই কাজও শুরু করেছেন। উপভোক্তাদের একাংশের দাবি, জেলা প্রশাসন প্রতি ঘনফুট বালির জন্য 21 টাকা দিচ্ছে, অথচ তাদের বাজার থেকে দ্বিগুণেরও বেশি দামে বালি কিনতে হচ্ছে। বিডিওর কাছে তারা এই নিয়ে অভিযোগও করেছেন। উপভোক্তাদের একাংশের দাবি, বালির বেশি দাম যে কারণে ঘরের কাজ শুরু করতে পারছি না। এই দামে কিনতে হলে নির্মাণ খরচের অর্ধেক টাকা বালিতেই লেগে যাবে। জেলা প্রশাসনের এক আধিকারিকের দাবি, বিডিওরা বালিঘাটের ইজারাদারদের সঙ্গে বৈঠক করেছেন, বালির আকাল রয়েছে এমন অভিযোগ নেই। বালির দাম কমতে শুরু করেছে। বৃহস্পতিবার বিডিও মৈত্রেয়ী ভৌমিক বললেন, আবাস প্রকল্পের প্রাপকেরা ঠিক মূল্যে যাতে বালি পান সেদিকে নজর রাখা হচ্ছে। বালিঘাটের ইজারাদারদের নিয়ে ব্লক প্রশাসন বৈঠক করেছেন। সেখানে প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রতি ঘনফুট বালির দাম যাতে কোনোভাবেই 20 থেকে 25 টাকার বেশি না হয় সেদিকে নজর দেওয়া হবে। একজন উপভোক্তা 600 ফুট বালি কিনতে পারবেন। গলসি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হেমন্ত পাল বললেন, বালি চড়া দাম নিয়ে অভিযোগ পেয়েছি, সে কারণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে কুপন চালু করা যেতে পারে। প্রশাসনের বেঁধে দেওয়া দরে উপভোক্তারা বালি পাবেন কিনা সেই প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। ইজারাদারদের একাংশ জানিয়েছেন, 40 হেক্টর এলাকায় 5 বছর বালি তোলার জন্য 150 কোটি টাকা দিতে হবে। বালি বিক্রি করে রাজস্ব দিতে হবে, এছাড়া অন্য খরচও রয়েছে। সে কারণেই বালির দাম বেড়েছে। আর ট্রাক্টর চালকদের একাংশের দাবি, গত 2-3 মাস ধরে বালি নিয়ে প্রশাসনের কড়াকড়ি চলছে। নদী যত্রতত্র বালি পাওয়া যাচ্ছে না, নির্দিষ্ট ইজারাদারের থেকেই বালি কিনতে হচ্ছে। সে কারণেই দামে বাঁধন নেই। প্রশ্ন উঠছে, বালি থেকে সরকার মোটা টাকা আয় করছে। তবে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। একটি জগন্নাথ মন্দির নাকি জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কিভাবে এই মন্দিরের উদ্বোধন হয় তাও দেখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর পাল্টা এবার
এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র তথা যুব নেতা সুপ্রকাশ গিরি। তিনি বললেন, আরেকটা কথাই বললে চলে, যে জেলায় শুভেন্দুর গাড়ি যেখানে যাবে সেখানে আমরা আটকাবো। রবিবার কেন্দ্রীয় বঞ্চনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ কুৎসা অপপ্রচার সহ জগন্নাথ মন্দির নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে একটি মিছিল ও পথসভা করেছে জেলা তৃণমূল। উপস্থিত রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি জেলার যুব তৃণমূল সুপ্রকাশ গিরি সভাপতি। সেখান থেকে কাঁথি জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি নিজের বক্তব্যের মাধ্যমে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ চলেছেন। তিনি বললেন, দীঘা জগন্নাথ মন্দির নিয়ে আর একটা কথা বলি, এই জেলায় ওর গাড়ি এগোতে দেব না। শুভেন্দুর গাড়ি যেখানে যাবে সেখানে আমরা তার গাড়ি আটকাবো। অপরদিকে এই প্রসঙ্গে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, অপরদিকে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে এটি গুন্ডামি ছাড়া আর কি বলবো। বিরোধী দলনেতা মানে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার লোক, আর তার গাড়ি আটকে গুন্ডামি করা হচ্ছে নাকি? আমাদেরও ক্ষমতা আছে, 12টা সিট জিতে আছি, আমাদেরও 70 জন বিধায়ক আছেন, সেই এলাকায় আমাদের তো জোর আছে। তাহলে কালকে যদি তৃণমূল লোকেদের গাড়ি আটকায়, এটা গণতন্ত্র নয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নির্মাণ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠ এক মিডলম্যানের ফোন থেকে উদ্ধার হওয়া শতাধিক কল রেকর্ডিং এর হাত ধরেই মূল চক্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র মিলেছে বলে চার্জশিটে দাবি করেছেন সিবিআই তদন্তকারীরা। সম্প্রতি বিচার ভবনের বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়। সন্তু এখন জেলে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ সন্তুকে তারা হেফাজতে জেরা করেন। সম্প্রতি সন্তু শাসক দলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতির অন্যতম মিডলম্যান বলে চিহ্নিত প্রমোটার অয়নশীলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তদন্ত সংস্থা। শুধু প্রাথমিক নিয়োগ দুর্নীতি নয়, স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ সব ক্ষেত্রেই টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থায় প্রার্থীর সঙ্গে সন্তুর ঘনিষ্ঠ যোগের কথা চার্জশিটে লেখা হয়েছে বলে তদন্তকারী অফিসারের সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় সন্তু ঘনিষ্ঠ এক মিডলম্যানের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ফোন থেকে 139টি কল রেকর্ডিং উদ্ধার হয়েছে বলে চার্জশিটে প্রকাশ। সিবিআই সূত্রে খবর, ওই সব ফোন কলের তথ্য যাচাই করে জানা যায় 2014 সালের পর থেকে সন্তু নিয়মিত ওই মিডলম্যানকে ফোন করে অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন এবং নামের তালিকা ধরে ধরে টাকা পাঠানোর নির্দেশ দিতে নিয়োগ দুর্নীতি বেআব্রু করতে ওই মিডলম্যানের বয়ান একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে সিবিআই সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, বিহালের শকুন্তলা পার্কের এক বেসরকারি ব্যাংকে সন্তু এবং ওই মিডলম্যানের অ্যাকাউন্টে রয়েছে। সন্তুর ওই অ্যাকাউন্টে 3,08,28,000 টাকা জমা হয়েছিল। অধিকাংশই নগদ এবং ডিজিটাল লেনদেনের মাধ্যমে জমা পড়েন। নানা মিডলম্যানের কাছ থেকে চাকরি বিক্রি লুটের টাকা ওই দুটি অ্যাকাউন্টে জমা হয়েছে বলে দাবি। সিবিআই এর কথা বললেন, সন্তু ঘনিষ্ঠ ওই মিডলম্যানের ফোনের সব তথ্য উদ্ধার হয়েছে। সম্প্রতি বিশেষ আদালতে আবেদন করা সন্তুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এই মিডলম্যানের ফোন থেকে উদ্ধার হওয়া কল রেকর্ডিং এর সঙ্গে সেই স্বরের নমুনা মিলিয়ে দেখতে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। 2014 সালের পর থেকেই পার্থ ঘনিষ্ঠ সন্তু নির্মাণ ব্যবসার সঙ্গে নিয়োগ দুর্নীতিতেও সক্রিয় হয়ে ওঠেন। প্রসঙ্গত, 2014 সালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারীদের সূত্রে দাবি, শিক্ষামন্ত্রীর পদে বসার পরেই নিজের ঘনিষ্ঠদের মারফত মোটা টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার একটি চক্র গড়ে তোলেন পার্থ। রাজ্য জুড়ে মন্ত্রীর ঘনিষ্ঠদের মাধ্যমে মিডলম্যান নিয়োগ করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি বিক্রির একটি বড় চক্র সক্রিয় হয়ে ওঠে। তদন্তকারীদের সূত্রে দাবি, পার্থ নিজের চক্রের মূল নিয়ন্ত্রক ছিলেন। সিবিআই এক কর্তা বললেন, সম্প্রতি সিবিআই বিশেষ আদালতে পেশ করা চার্জশিটের 16, 17 এবং 18 নম্বর পাতায় ওই চক্রের বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নশীল এবং কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মিডলম্যান মারফত চাকরি বিক্রির লুটের প্রায় কয়েক কোটি টাকা লেনদেন হয়েছিল। অন্যতম মিডলম্যান অয়নশীল মারফত সন্তুর কাছে 1,66,00,000 টাকা পৌঁছেছিল বলে দাবি। চার্জশিটে তদন্তকারী অফিসারের দাবি, সন্তু এবং অন্যান্য মিডলম্যানদের সঙ্গে ত্রিস্তরীয় চক্রে টাকার বিনিময়ে চাকরি বিক্রি দুর্নীতি চক্র তৈরি করা হয়েছিল। গত বছর জানুয়ারিতে যখন উত্তরবঙ্গের অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল, তখন তাকে কার্যত পেছনের সারিতে ঠেলে দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রধান মুখ হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক এক বছর পর আগামীকাল সেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যখন মহাকুম্ভের আসর বসতে চলেছে, তখন সামনের সারিতে কেবল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশ্বনাথ করিডোর থেকে রাম মন্দির নির্মাণ, অতীতে হিন্দুদের বার্তা দেওয়ার প্রশ্নে মোদীকে বারবার এগিয়ে আসতে দেখা গেলেও সেই হিন্দুদের মহাসঙ্গমে উল্লেখজনকভাবে অনুপস্থিত তিনি। পরিবর্তে এই যাত্রায়
ব্যবসায় প্রচারের যাবতীয় আলোয় শুধুই যোগী আদিত্যনাথ। হিন্দু সমাজের মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার এই কৌশল তাকে 2 বছর পরে রাজ্যের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ও সর্বোপরি 4 বছর পর হতে যাওয়া লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে অনেকাংশে এগিয়ে দিতে পারে বলে মনে করছেন রাজনীতিকরা। এর আগে 2019 সালে এলাহাবাদে অর্থকুম্ভ হয়েছিল। যোগী তখন মাত্রই 2 বছর আগে ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী, কিন্তু এই যাত্রায় যখন সেই একই জায়গায় পূর্ণকুম্ভ হচ্ছে, তখন তিনি দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে অনেক বেশি পরিণত। সামনেই হাতছানি রয়েছে প্রধানমন্ত্রীত্বেরও। তাই এই কুম্ভ মেলার মাধ্যমে মোদীকে পরে নিজেকে হিন্দু সমাজে প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ ছাড়তে চাননি তিনি। বিশেষ করে গত বছরের লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর মন্দির মসজিদ বিতর্কের মাধ্যমে হিন্দুদের যে পথে চলার উদ্যোগ তিনি দিয়েছেন, তাতে আরো গতি দিয়েছে মহাকুম্ভ। সালাইন কাণ্ডকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য। তার মধ্যে সোমবার কার্যত বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ সরকারি হাসপাতালে যায় না, বেসরকারি হাসপাতালে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয় এমন জায়গায় যায়। আমেরিকার রাষ্ট্রপতির ওখানে চিকিৎসা হয়। আমাদের সাধারণ মানুষকে মারছে, একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। সেই সঙ্গে তিনি এক অবাক কাণ্ড নিয়ে ইডি তদন্তের দাবি তুলেছেন। সেই প্রসঙ্গেও মন্তব্য করলেন। সালাইন কাণ্ড নিয়ে প্রসঙ্গ তিনি বলেছেন যে, আমি টুইট করার পর নির্দেশিকা দিয়েছে 13 জনের কমিটি, যেটা গিয়েছিল রিপোর্ট দিয়েছে, সন্ধ্যের পর অনেক কিছু হবে। ইডি যাতেই তদন্তটা নেয় সেটা আমরা দাবি করেছি। আমি নাড্ডাজিকে বলেছি ডাইরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল আছে, তারা এসে ব্যবস্থা নিক। ইডি তদন্ত নিক। ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে নিয়ে তদন্ত করেছে, নারায়ণ স্বরূপ নিগমকে কাজটা ইডিতে নিতে হবে। তিনি বললেন, দ্বিতীয় ডাইরেক্টরেট বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে। জাল ওষুধ সরবরাহ করে এবং টাকার বিনিময়ে সাধারণ মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হাসপাতালে যায় না, প্রাইভেট হাসপাতালে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, হপকিন্সে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। গোটা বিষয়টি তিনি জেপি নাড্ডাকে জানিয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। এবং এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু হয়েছে বলে খবর। এই নিয়ে এসএসকেএম হাসপাতালে দ্রুত বৈঠকে বসেছিল স্বাস্থ্য দপ্তরের 13 সদস্যের কমিটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্যালাইন থেকেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে। প্রসূতি মামনি রুই দাসের মৃত্যুর খবরে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। মাতৃহারা হয়েছে সদ্যজাত। এদিকে সূত্রের খবর, আরো 4 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছে মেদিনীপুরে। এদিকে শনিবার স্বাস্থ্য দপ্তরের টিম মেদিনীপুরে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছে। এদিকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্যালাইন থেকে এই প্রসূতিরাও অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, দৈনন্দিন বাজার করা থেকে স্থানীয় উৎপাদিত সবজি বাজার আনা, সবকিছুর জন্যই খাল পেরোতে হয় বাঁকুড়া সোনামুখী ব্লকের দক্ষিণ শোল গ্রামের মানুষকে। একসময় এই খালের ওপর ছিল অস্থায়ী কাঠের সেতু। বর্ষায় বন্যার জলে সেই সেতু ভেঙে গেলে আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে সেই সেতু তৈরি করা হতো, কিন্তু বছর 8 ধরে সেই সেতু ভেঙে গেলে অজানা কারণে আর তৈরি হয়নি। স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সমস্ত স্তরে লাগাতার আবেদন করেও মেলেনি সুরাহা। অগত্যাই নিজেদের সংসার খরচ বাঁচিয়ে তার উপর রাস্তা তৈরি করে দক্ষিণ শোল গ্রামের মানুষ জানিয়ে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ছাপানোত্তর শুরুর শাসক বিরোধী দরজা। বাঁকুড়া সোনামুখী ব্লকের দক্ষিণ শোল গ্রামের পাশাপাশি রয়েছে রায়পাড়া এবং আদিবাসী পাড়া। 2টি পাড়া মিলিয়ে মোট 50 থেকে 60টি পরিবারের বসবাস। এই দক্ষিণ শোল ও পার্শ্ববর্তী সুকাশোল গ্রামের মাঝ বরাবর চলে গেছে একটি খাল। স্থানীয়ভাবে এই খাল জোর নামে পরিচিত। গ্রামের পড়ুয়াদের এই খাল পেরিয়ে যেতে হয় স্কুল, কলেজে এবং মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য এই খাল পেরিয়ে যেতে হয় সোনামুখী অথবা বিষ্ণুপুরে। এছাড়া দৈনন্দিন প্রয়োজনে গ্রামের মানুষদের নিত্যদিন খাল পারাপার করে যেতে হয় অন্য পারে। গোটা বছর খালে সেখানে জল না থাকলেও বর্ষায় সেই খালই রুদ্র রূপ ধারণ করে। বন্ধ হয়ে যায় 2 পাড়ের মানুষের যাতায়াত। বছর 8 আগে পর্যন্ত এই খাল পারাপারের জন্য পঞ্চায়েতের তরফে কাঠের ফুল তৈরি করে দেওয়া হতো, কিন্তু এখন সেসবের বালাই নেই। গ্রামবাসীদের বারংবার আবেদন করে প্রশাসনিক টনক না নড়ায় বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওই খাল পারাপারের সমস্যা সমাধানের ব্যাপারে নিজেরাই উদ্যোগী হন গ্রামের মানুষ। হতদরিদ্র ও দিন আনা দিন খাওয়া পরিবারগুলি নিজেদের সংসার খরচ বাঁচিয়ে 200 থেকে 500 টাকা করে বাঁচিয়ে মোট 22,000 টাকা জোগাড় করতে সমর্থ হয়। সেই টাকায় বেশ কয়েকটি হিউম পাইপ কিনে খালের ওপর অস্থায়ী রাস্তা নির্মাণে নেমে পড়েন। যোগদান গ্রামের মহিলা এবং শিশুরাও। নিজেদের কঠোর পরিশ্রমে ধীরে ধীরে খালের ওপর সেই অস্থায়ী রাস্তা তৈরি হয়, কিন্তু সামনের বর্ষায় খালের উদ্দাম স্রোতের মুখে গ্রামের মানুষের কষ্ট তৈরি সেই কাঁচা মাটির রাস্তা আদৌ কি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? আতঙ্কিত গ্রামবাসীরা আশার তেমন আলো দেখছেন না। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।